নতুন সরকারের প্রথম বাজেট আজ 9,38,000 কোটি টাকার প্রস্তাবনায় ঘাটতি প্রায় 2.5 লাখ কোটি টাকা। ভঙ্গুর অর্থনীতিকে সমৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য অর্থমন্ত্রীর। ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই। দেশের নানা সীমান্তে অব্যাহত বিএসএফ এর পুশিং চেষ্টা, বিজিবির শক্ত অবস্থানের পাশাপাশি সজাগ স্থানীয়রাও। সন্ধ্যার থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে, সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে। আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ভোলা লক্ষাধিক জেলে। দুঃসময়ে সরকারি বরাদ্দের চাল না পাওয়ার অভিযোগ। সরকার বলছে যে আমাদেরকে চাল দিবে, আমরা এখনো চাল পাইতেছি না। চালটা কারা পাইতেছে? 58 দিনের অভিযানের পর আমরা সাগরে যাইতেছি। গ্যাস এবার পাইছি, মোটামুটি আল্লাহ ভালোই দিছে, এবারও আশা আছে। আমন্ত্রণ সংবাদ আদেশে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচিত সরকারের বাজেটে জাতির প্রত্যাশা অনেক বেশি। অর্থনৈতিক সুফল যাতে সবার কাছে যায় সে কথাই এতে বলা হয়েছে। ভঙ্গুর থেকে অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। সকালে গুলশানের নিজ বাসভবন থেকে সংসদে রওনা হওয়ার সময় সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর সংসদে প্রবেশের আগে অর্থমন্ত্রী জানান, সীমিত সম্পদের মধ্যে স্বস্তি দিতেই এবারের বাজেট। জাতীয় সংসদ ভবনে বাজেট অনুমোদনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক চলছে। অনুমোদনের পর বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। নতুন সরকারের এটি প্রথম বাজেট। বৈশ্বিক ঝুঁকি মোকাবেলা, ভর্তুকি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বৃদ্ধি, সুদ পরিশোধের চাপ এবং সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো সুপারিশ বাস্তবায়নের কারণে ব্যয়ের পরিমাণ বাড়ছে। অর্থনীতি পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিকে অগ্রাধিকার দেয়া হলেও 2,43,000 কোটি টাকার রেকর্ড ঘাটতি থাকছে। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য স্থির করা হচ্ছে। জিডিপি প্রবৃদ্ধি ধরা হচ্ছে 6.5%। জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। আমরা হয়তো যতটুকু আমাদের সামর্থ্য ছিল তার মধ্যে বাজেট করতে হয়েছে। অর্থনৈতিক যে বিধ্বস্ত একটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপারাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে এবং সেটা সকল জনগণকে নিয়ে। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. এই পর্যায়ে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা সম্পর্কে জানবো। নওগাঁ এবং কুড়িগ্রামে যুক্ত হব। প্রথমে নওগাঁয় যেতে চাই, সহকর্মী শফিক ছোটন রয়েছেন। শফিক, এবারের বাজেট নিয়ে আপনার জেলার কৃষকদের প্রত্যাশার বিষয়গুলো একটু জানতে চাই। ছোঁয়া, কৃষকদের বাজেট নিয়ে বেশ আগ্রহের জায়গা তৈরি হয় প্রতি বছরই, কিন্তু দেখা যায় যে বাজেট যে প্রস্তাবনা করা হয় এবং পরবর্তীতে যে বাজেট পাশ করা হয় সেটি নিয়ে কিন্তু চাষিদের মধ্যে এক ধরনের না পাওয়ার যে দুশ্চিন্তা থাকে বা যে শঙ্কা থাকে সেটি কিন্তু আমরা বরাবরের মতো এবারও কিন্তু দেখছি। চাষিরা বলছেন যে যেভাবে কৃষি উৎপাদন খরচ বেড়েছে সেই তুলনায় কিন্তু বাজেটের বরাদ্দ বাজেটে রাখা হচ্ছে না তাদের জন্য, এবং বিশেষ করে সার, বীজ, কীটনাশকের যে মূল্য বৃদ্ধি সেই জায়গায় ভর্তুকি কম দেওয়া হচ্ছে। একই সাথে
কৃষি উপকরণের দাম বাড়ছে, কিন্তু সেই তুলনায় বাজেটে কিন্তু সেই জায়গাতে ঘাটতি থেকে যাচ্ছে। তারা বলছেন যে কৃষি উপকরণের মধ্যে যন্ত্রাংশগুলোর দাম গত কয়েক বছরে প্রায় দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু তারা এই হিমশিম খাচ্ছেন চাষাবাদে, এবং সেই তুলনায় যে ফসলের ভালো দাম পান সেটিও কিন্তু না। সব মিলিয়ে বলা চলে যে চাষিদের জন্য বাজেটে বরাবরের মতো এবারও কিন্তু বেশ চাষিরা আক্ষেপ প্রকাশ করেছেন যে তাদের জন্য আসলে বাজেটে তেমন কিছু করে রাখা হয় না, এবং তারা তাদের দাবি করেছেন যে বিদেশ থেকে যেসব পণ্য আমদানি করতে হয় বা যেসব কৃষি উপকরণ আমদানি করতে হয় সেসব কৃষি উপকরণের যাতে করে শুল্ক মুক্ত করা হয় এবং চাষাবাদের জন্য যেসব প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলোর যেন দাম কমানো হয়। একই সাথে বাজেটকে পুনর্নির্ধারণ করার জন্য তারা দাবি জানিয়েছেন। বিশেষ করে যারা কৃষি নিয়ে কাজ করেন এই অঞ্চলে তাদের সঙ্গেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে এবারের বাজেটের আকার বড় হয়েছে, কিন্তু কৃষিতে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি আসলে কম, এবং কৃষকদের জন্য এটি খুব একটা সুখকর বা ভালো কিছু বয়ে আনবে না। এই সব মিলিয়ে বলা চলে যে দেশের কৃষিতে ভালো কিছু বয়ে আনতে হলে এবং ভালো কিছু প্রত্যাশা করতে হলে নিশ্চয়ই যে বাজেটের যে প্রস্তাবনা দেওয়া হয়েছে সেটি আবারও পুনর্বিবেচনা করে কৃষি খাতে আরো গুরুত্ব দিতে হবে, এবং গুরুত্ব দিয়ে কৃষি খাতকে ঢেলে সাজানোর জন্য বাজেট নতুন করে প্রস্তাবনা তৈরি করার দাবি জানিয়েছেন। শুনছিলাম শফিক, আপনাকে অনেক ধন্যবাদ। এবার কুড়িগ্রামে যেতে চাই, আমার সহকর্মী নাজমুল হোসেন আমাদের সঙ্গে যুক্তই আছেন। নাজমুল, এবারের বাজেটে নিশ্চয়ই চরাঞ্চলের মানুষের ব্যাপক প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার কথাগুলো শুনতে চাই। আপনি যেমনটি বললেন, আসলে চরাঞ্চলের মানুষের প্রত্যাশা বরাবরই ছিল প্রতি বাজেটেই, কিন্তু দুঃখের বিষয়ে আমরা জানি কুড়িগ্রাম একটি অবহেলিত জেলা, যার কারণে এই অঞ্চলে ভারী কর্মসংস্থানের ব্যবস্থা নেই। শুধুমাত্র কৃষি নির্ভরশীল এই অঞ্চলের মানুষ বসবাস করছে। তো পাশাপাশি যেহেতু 16টা নদ নদী রয়েছে, এখানটায় মৎস্য শিকার করে জীবন জীবিকা নির্বাহ করে। আসলে এবারও নতুন সরকারের কাছে চরাঞ্চলের মানুষের একটা প্রত্যাশা ছিল তাদের যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য এবং নাগরিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিশ্চিত করার জন্য আলাদা ধরনের বাজেটে তারা প্রায় 2 বছর থেকে দাবি জানিয়ে আসছে, এবং চরাঞ্চলকে কেন্দ্র করে সারা দেশে যে 32টি জেলা এবং 100টি উপজেলা রয়েছে, চরাঞ্চল রয়েছে, সেগুলোকে নিয়ে আলাদা মন্ত্রণালয় করে তাদের জীবনমান উন্নয়নের জন্য সরকার একটা ভূমিকা রাখবে। কিন্তু আমাদের কুড়িগ্রামবাসীর দুঃখের বিষয় যে এখন পর্যন্ত সেটা নিয়ে সরকারের কোনো নজরদারি বা কোনো আলাপ আলোচনা নেই। আর এছাড়াও যে কুড়িগ্রামের যে যোগাযোগ ব্যবস্থাগুলো রয়েছে, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম কিন্তু একদম অবহেলিত জেলা। স্বাধীনতার পর থেকে যে সরকারই আসছে না কেন, কুড়িগ্রামের যে কর্মসংস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং কৃষির উৎপাদনের যে বাজেট বা পণ্যগুলো নিয়ে যে তারা কাজ করবে জীবনমান উন্নয়নের জন্য, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ করেনি। ফলে দেখা যাচ্ছে যে এবারকার নতুন সরকার যে বাজেট প্রস্তাবনা দিয়েছে তাতে কুড়িগ্রামবাসী এখন পর্যন্ত কোনো আশার আলো দেখছে না, এবং চরাঞ্চল কেন্দ্রিক যদি পরিকল্পনা না করে তাহলে সেই ক্ষেত্রে তারা বৃহৎ কর্মসূচির একটা ডাক দেবে, এইরকমটা আমাদেরকে জানিয়েছে। অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে। দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় গেল কয়েকদিন ধরেই উত্তেজনা অব্যাহত। বিএসএফ এর পশ্চিম চেষ্টা, যা শক্ত হাতে প্রতিরোধ করতে কাজ করছেন বিজিবি সদস্যরা। তবে এই লড়াইয়ে তারা একা নন, অনুপ্রেরণা যোগাতে এগিয়ে এসেছেন স্থানীয়রাও। লালমনিরহাট ও ঝিনাইদহের সীমান্ত জুড়ে বিজিবি সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সাধারণ মানুষ। দেশপ্রেম আর মানবিকতার এমন দৃশ্য এখন দেখা যাচ্ছে বিভিন্ন সীমান্ত এলাকায়। বিএসএফ এর পুশিন সংখ্যায় দেশের সীমান্ত এলাকায় বিজিবির এই তৎপরতা, তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা। গড়ে উঠেছে সম্মিলিত প্রতিরোধ। গেল কয়েকদিনে লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে অন্তত 33 জনকে অবৈধভাবে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, যা স্থানীয়দের সাথে নিয়ে প্রতিরোধ করে বিজিবি সদস্যরা। গ্রামবাসী বলছে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুলো যেন ছাড় দেয়া না হয়, সেজন্য বাহিনীর সদস্যদের মনোবল রক্ষায় সব সময় কাজ করছেন তারা। অবৈধভাবে যে পুশিনের চেষ্টা করছে সেটা আমাদের মনে করেন বর্ডার বিজিবি এবং বাংলাদেশের যে মনে করেন লোকাল মনে করেন যে জনসাধারণ যে মানুষ আছে, এটাকে প্রতিরোধ করার জন্য আমরা এখন সীমান্তের অবস্থান করতেছি। ওদেরকে কোনো ক্রমে বাংলাদেশে মাটিতে কোনো পাড়া দেওয়ার কোনো স্কোপে আসে না আমাদের। তারা যদি প্রকৃত বাংলাদেশি হয়ে থাকে, আলোচনার মাধ্যমে সুন্দর সিস্টেমে আসুক। অনেকে এখন জিরো লাইনের মাঝে অবস্থান করছেন,
সেখানে খাবারের ব্যবস্থা নেই, থাকার ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই। সবচেয়ে আরও উদ্বেগের বিষয় যে সেই সব মানুষের মাঝে রয়েছে খুব কম বেশি শিশু এবং নারী। এটি অত্যন্ত অমানবিক এবং উদ্বেগের বিষয়। জেলার প্রায় 282 কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি। এর মধ্যে কাঁটাতারবিহীন 74 কিলোমিটার এলাকায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে। ওনারা 100% হেল্প করছে, যে তথ্য দিয়ে হেল্প করতেছে সাথে সাথে, যেটা আমাদের সেক্টরকে খুব মুভ করতে সাহায্য করছে একেবারে জায়গা মতো। কোনো জায়গায় সন্দেহভাজন থেকে হলেই জানি আমরা খবর পাই, যাতে আমরা কুইকলি প্রম্পট অ্যাকশন করতে পারি। সীমান্ত এলাকায় টহল পরিচালনা তাৎক্ষণিকভাবে পুশিং প্রতিরোধ টহল করে যাচ্ছে। ঝিনাইদহের সীমান্ত এলাকায় কখনো মাইকিং, কখনো পতাকা হাতে টহল চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গেল কয়েকদিনের পুশিং চেষ্টায় আতঙ্ক ছড়ালেও দেশের স্বার্থে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন স্থানীয়রা। প্রচেষ্টা তারা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা বর্ডারে খুবই শক্তভাবে আছি। আমাদের বিজিবি আছে, আমরা আছি, গ্রামের সাধারণ জনগণ আছে। সন্ধ্যার থেকে সারা রাত্রি পাহারা দিই বিজিবির সাথে। সেই যারা পুশিং যেন বিএসএফ না দিতে পারে আমরা সেই লঙ্গে কাজ করছি। সর্বমোট 5টি পুশিংয়ের অ্যাটেম্পট নেওয়া হয়েছিল। সেই প্রত্যেকটা অ্যাটেম্পট বা পুশিংয়ের অ্যাটেম্পটকে আমরা সফলভাবে প্রতিহত করতে সমর্থ হয়েছি। সীমান্তে বিজিবি টহল এবং গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি করা হয়েছে। এছাড়া আমরা স্থানীয় জনসাধারণ এবং স্থানীয় আনসার ভিডিবিকে নিয়ে আমরা দিনে রাতে 24 ঘন্টায় তাদের সাথে নিয়ে টহল করছি। ঝিনাইদহের মহেশপুরে 72 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 62 কিলোমিটার এলাকায় দেয়া কাঁটাতারের বেড়া। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে জামালপুর সীমান্তে 24 ঘন্টা শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধকে থানায় নিয়ে এসেছে বিজিবি। সকাল 7:30টার দিকে সীমান্তের 1082 নম্বর পিলারের সামনে নোম্যান্স ল্যান্ড থেকে উদ্ধার করা হয়। তাকে নেওয়া হয় বকশীগঞ্জ থানায়। বিজিবি জানায় উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠীচন্দ্র বর্মন। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দুলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করেন। এরপর পরিচয় নিশ্চিত করে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে তিনি কতদিন ধরে ভারতে অবস্থান করছিলেন অথবা কিভাবে ভারতে গেছেন তা এখনো জানা যায়নি। এর আগে গতকাল কামালপুর সীমান্ত ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। সীমান্তের আরো খবর জানবো। জামালপুরে যুক্ত হচ্ছে, সেখানে আছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, জামালপুরের সীমান্তের কি অবস্থা, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন, বিজিবি কতটা তৎপর অবস্থানে রয়েছে? দেখুন ছোঁয়া, সকাল থেকে আমি জানাচ্ছিলাম জামালপুরের যে এখনকার সার্বিক চিত্র। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই 5 দিন ধরে কিন্তু জামালপুরের যে 2টি উপজেলা রয়েছে, দেয়ানগঞ্জ ও বকশীগঞ্জ, পাশাপাশি কুড়িগ্রাম জেলার যে রৌমারী এবং রাজীবপুর, এই 4টি উপজেলা কিন্তু জামালপুর বিজিবির আওতাধীন। সেই জায়গা থেকে গত পরশু থেকে কিন্তু এই সীমান্তটি আমরা দেখেছি কিছুটা উত্তেজনাপূর্ণ ছিল। বিশেষ করে গতকাল কিন্তু আমরা সেই অবস্থা খারাপ দেখেছি। কিভাবে সেটি হচ্ছে, একজন বৃদ্ধকে কিন্তু সকাল থেকেই পুশিনের চেষ্টার কথা বলছিল স্থানীয় বাসিন্দারা। তারা কিন্তু বিজিবিকে সাথে নিয়ে কিন্তু সেই বৃদ্ধকে পরবর্তীতে লমেন্স ট্রেনে কিন্তু আটকে থাকে। বিএসএফ ওই পাশ থেকে এসে বারবার পতাকা কথা বলার পরে কিন্তু এটার কোনো সুরাহা হয়নি। এরপর আমরা দেখেছি বিএসএফ এবং বিজিবির সাথে একটি বাদ বিতণ্ডাও হয়। তার পরবর্তীতে কিন্তু আরেকটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় সীমান্ত এলাকায়। এরপর থেকে কিন্তু সীমান্ত এলাকায় আরও জোরদার করেছে বিজিবির সদস্যরা, কিন্তু আনসার বাহিনী সহ স্থানীয় মানুষজন যারা রয়েছেন তারা কিন্তু একদম তৎপর রয়েছেন। আমরা যদি বলতে চাই, আমি গতকাল রাত 10টা থেকে কিন্তু এই সীমান্ত এলাকাটাতে অবস্থান করছে। আমি কয়েকটি বিওপিতে গিয়েছিলাম, তো সেই বিওপিগুলোতে দেখেছি যে কোথাও যদি বিজিবি সদস্য না থাকে সেখানে কিন্তু স্থানীয় মানুষ লাঠিসোঁটা হাতে নিয়ে কিন্তু অবস্থান করতে দেখেছি আমরা। তো আমি এখন রয়েছি ধানুয়া কামালপুর যে স্থলবন্দর রয়েছে, এই স্থলবন্দরটি এখন কিন্তু একদমই শান্ত পরিবেশ দেখা যাচ্ছে, যেটি গতকাল ছিল না। আজকে কিন্তু মোটামুটি আমরা বলতেই পারি যে সীমান্তের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, তারা কিন্তু স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও জানানো হয়েছে যে তারা কিন্তু এখনো আতঙ্কিত রয়েছে। তার মানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা কিন্তু আরো জোরদার করা হয়েছে। সোয়া। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। কেউ বিদেশে অবস্থান করছেন, কেউ আবার কর্মস্থলে না গিয়েও তুলছেন বেতন ভাতা। ফলে সরকার কোটি কোটি টাকা ব্যয় করলেও কমছে না বেকারত্ব। অপরদিকে গুণগত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। কুড়িগ্রামের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ।
কুড়িগ্রামের কালীর আলগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ বছর ধরে বিদেশে থেকেও দিব্যি বেতন ভাতা তুলছেন এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকলেসা বেগম রিতা। চলতি বছর জানুয়ারিতে ২০ দিনের ছুটি নিয়ে বিদেশে গেছেন চিলমারির চরউদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পেরিয়ে গেছে ৬ মাস, বিদ্যালয়ে উপস্থিত না হয়েও তুলছেন বেতন ভাতা। একই চিত্র চিলমারির ফকিরের কুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। সেখানকার সহকারী শিক্ষক মর্জিনা বেগম ১ বছর ধরে বিদেশে থেকেও নিচ্ছেন সব সুযোগ সুবিধা। আমাদের বিদ্যালয়ে হচ্ছে ৫ জন টিচার, তার ভিতরে একজন নাম হচ্ছে রিতা, সে বাহিরে আছে, আমেরিকাতে চলে গেছে, এটাই আমি জানি। তার পরিবর্তে এখানে কোনো শিক্ষক বা কোনো কিছুই নাই। মর্জিনা খাতুন আমার স্কুলের সহকারী শিক্ষক। ২৫ সালের জুন মাসে ওনার ছেলে ওখানে গেছে আমেরিকা, কিন্তু আমার এখানে কোনো ছুটির কাগজ দেননি। কালিয়াগলি স্কুলের টিচার বিদেশে যে বেতন তুলে আনতেছে, আমার স্কুলের লেখাপড়া নাই, কিছু নাই। নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন জেলার প্রায় ৩ শতাধিক শিক্ষক। এদিকে সহকর্মীদের অনুপস্থিতিতে বিদ্যালয়ে বাকি শিক্ষকরা পড়েছেন চরম ভোগান্তিতে। তাদের অভিযোগ, এসব ঘটনা জানা সত্ত্বেও নীরব ভূমিকা পালন করছে জেলার শিক্ষা বিভাগ। টিচার আমরা ৪ জন, তার মধ্যে একজন আমেরিকায়, ৩ জনের ক্লাস নিতে অনেক সমস্যা হয়, আমাদের কষ্ট হয়। এখন সে তার চাকরি যদি করার ইচ্ছে থাকে, সে আসি চাকরি করুক, আর যদি না থাকে চাকরি ইস্তফা দিতে পারে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষা বিভাগের কেউ। নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়াও এসব অনিয়ম ঠেকাতে নীতিমালার কাজ চলছে বলেও জানান তিনি। ক্লাস নিচ্ছেন না, এটা ইম্পর্টেন্ট। সো যদি না নেন এবং সেটার স্পেসিফিক আপনার কাছে প্রুফ বা কমপ্লেন্টও থাকে, যদি কমপ্লেন্ট থাকে আপনি আমাকে প্রদান করেন, আমি ইমিডিয়েট ইনভেস্টিগেশনের জন্য দিচ্ছি, আর যদি প্রুফ থাকে তাহলে ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি, যেন মাস লেভেলে এটা চেঞ্জ করা যায়, তার জন্য নীতিমালার জন্য কাজ করছি। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,২৪০টি। জারিন অর্নি, যমুনা নিউজ। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, গুরুতর আহত আরও ৩ জন। ভোরে উপজেলার শ্রীয়ামদি সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চণ্ডীপাশ এলাকার বাদল মিয়া ও দাপুনিয়া এলাকার ইসামউদ্দিন। পুলিশ জানায়, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীতমুখী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার ২ যাত্রী নিহত হন। আহত ৩ জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘ ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে আবার বঙ্গোপসাগরমুখী হচ্ছেন ভোলার লক্ষাধিক ছেলে। কাঙ্ক্ষিত মাছ আহরণ করে ধার দেনা পরিশোধ দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন অনেকেই। তবে নিষেধাজ্ঞার সময় সরকারি বরাদ্দে চাল না পাওয়ার অভিযোগও করছেন কেউ কেউ। ফিশিং বোট ও জালসহ মাছ শিকারের সকল উপকরণ প্রস্তুত, এখন শুধু পানিতে নামার অপেক্ষা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণের জন্য গত ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ১১ জুন রাত ১২টায়। তাই বঙ্গোপসাগরে মাছ আহরণের প্রস্তুতি নিচ্ছেন ভোলার প্রায় লক্ষাধিক ছেলে। অনেকে আবার আগেভাগেই সেরে নিয়েছেন সব প্রস্তুতি। ৫৮ দিনের অভিযান শেষ। আমরা এই কাজ কাম জালের করিয়া জাল কালকে ভরবো, ভরিয়া আমরা সাগরের উদ্দেশ্যে রওনা হবে। সাগরে ৫৮ দিনের অভিযান থাকার পরও আমরা দেনা হয়েছিলাম অনেক, ঠিক আছে, আমরা সাগরে যাইতে পারি নাই, কিন্তু অবরোধ শেষ হওয়ার পরে আমরা সাগরে প্রোগ্রাম দিয়েছি, আমরা সাগরে যাবো, ঠিক আছে। ৫৮ দিনের অভিযানের পর আমরা সাগরে যাইতে আছি, আলহামদুলিল্লাহ গেছে বার পাইছি, মোটামুটি আল্লাহ ভালোই দিছে, এবারও আশা আছে পাওয়ানের। বঙ্গোপসাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ আহরণ করতে পারলে বিগত দিনের ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন বলে প্রত্যাশা জেলেদের। তবে অনেকের অভিযোগ, এখনও তারা সরকারি বরাদ্দকৃত চাল পাননি। অবরোধের সময় আমাকে চলতে বহুত অসুবিধা হয়ে যায়, তাতে আমরা ধার কর্জ করে এই ধার কর্জগুলি দিতে আমাকে বহুত অভাব অনটন হয়ে যায়। ৫৮ দিনের অভিযান শেষ হয়ে যাইতে আছে, আমরা এখনো, সরকার বলছে যে আমাদেরকে চাল দিবে, আমরা এখনো চাল পাইতেছি না। চালটা কারা পাইতেছে? ঝড় তুফানের মধ্যে সাগরে থাকি, ঠিক আছে, রিস্ক লয়ে এত রিস্ক লয়ে থাকি, আমরা চাল পাই না, দেশে জালিয়া কাটা হয়, ঠিক আছে, আমরা কিছুই পাই না।
জেলা মৎস্য কর্মকর্তা জানান ভোলা ৭ উপজেলার প্রায় সব ইউনিয়নে চাল বিতরণ করা হয়েছে, তবে কয়েকটি ইউনিয়নে কিছু সমস্যার কারণে বিতরণে দেরি হয়েছে। কয়েকটা ইউনিয়নে এখন বিজিএফ চাল বাকি আছে, তো এখানে চালটা হলো স্থানীয় সমস্যার কারণে চালটা বিতরণে বিলম্ব হচ্ছে, যেটা আমাদের উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এবং উপজেলা প্রশাসন আমাদেরকে নিশ্চিত করেছে সহসায় তারা এই সমস্যাটা, স্থানীয় সমস্যাটা সমাধান করে জেলেদেরকে চালটা বিতরণ করতে পারবেন। ভোলা ৭ উপজেলায় প্রায় লক্ষাধিক জেলে থাকলেও সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩,৯৫৪ জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ আদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।